আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেইনমেন্টে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। বিগত এক বছরের বেশি সময় ধরে চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের সহযোগী শক্তি হিসেবে ভারতের সমরাষ্ট্রগুলো একটি সহায়ক ভূমিকা পালন করেছে। এই অস্ত্রগুলো দিয়ে ইসরায়েল যুদ্ধ অপরাধ করছে এবং ভারতের ভূমিকাও সে কারণে বিতর্কিত হচ্ছে। এই প্রেক্ষিতে অনেক ভারতীয় সুশীল সমাজের প্রতিনিধিরা ও আইনজীবীগণ দিল্লির নীতি নির্ধারকদের ওপর চাপ প্রয়োগ করেছেন যাতে ইসরায়েলের সাথে সমরাস্ত্র বিনিময় বন্ধ করে দেওয়া হয়। আরও জানব এবারের প্রতিবেদনে। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত রিপোর্টে জানানো হয় ভারতে নির্মিত ২০টি কমব্যাট ড্রোন ইসরায়েলকে সরবরাহ করা হয়েছে। ভারতীয় নিউজ চ্যানেলটি এই রিপোর্টে জানিয়েছিল ভারতের দেয়া হারমিস 900 ড্রোনগুলি ইসরায়েলের প্রয়োজন পূরণে বিশেষ করে হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে খুবই সহায়ক হবে। পরবর্তীতে সামরিক বিশ্লেষকরা নিশ্চিত করেছেন যে ভারতের দেয়া এই হারমিস ড্রোনগুলো ইসরায়েলের বেশিরভাগ ক্ষেত্রে নজরদারি মিশন ও আকাশ থেকে হামলার কাজে ব্যবহৃত হয়েছে। আলোচিত এই ড্রোনগুলোর যৌথ নির্মাতা হল ভারতের প্রসিদ্ধ সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এবং ইসরায়েলের অন্যতম প্রধান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস। এরপর এপ্রিলে প্রকাশিত আরেকটি তথ্য থেকে জানা যায় যে ভারত থেকে বেশ কিছু রকেট ইঞ্জিন, বিস্ফোরক পদার্থ এবং কামানের প্রোপেলেন্ট জাহাজে লোড করা হয়েছে, যেগুলো ইসরায়েলের আশদোদ নৌবন্দরে এসে ভিড়বে। এরপর মে মাসেও আরেকটি জাহাজ ভারত থেকে অস্ত্র নিয়ে স্পেনের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করে। স্পেন অবশ্য জাহাজটিকে নিজেদের নৌসীমায় প্রবেশ করতে দেয়নি, কারণ এই জাহাজে বিস্ফোরক ছিল আর এগুলো ইসরায়েলের উদ্দেশ্যেই যাচ্ছিল। এছাড়া গাজায় ইসরায়েলের সাথে ভারত যৌথভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ অস্ত্র সরবরাহ করেছে এবং ইসরায়েল সেই অস্ত্র ব্যবহার করে গণহত্যা পরিচালনা করেছে। এরকম কিছু তথ্য বেরিয়ে আসায় আবারও ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞার দাবি জোরালো হতে পারে বলে অনেকেই মনে করছেন। যদি ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও ইসরায়েলের সহায়তা করার ব্যাপারে ভারত সরকারের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তাছাড়া ভারতের সর্বোচ্চ আদালতও ইসরায়েলের সাথে চলমান সম্পর্কের পক্ষে সমর্থন জারি রেখেছে। ইসরায়েলের সাথে ভারতের ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে ইসরায়েলের গাজা যুদ্ধের এবং নির্মমতার অন্যতম সমর্থকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে দিল্লি। যদিও ভারত বাহ্যত যুদ্ধবিরতির কথা বলেছে, তবে পর্যবেক্ষকরা মনে করেন ভারতের সামরিক প্রকল্পে ইসরায়েলের বিনিয়োগ এবং এর বিপরীতে ইসরায়েলের সামরিক কৌশলে ভারতের অংশগ্রহণ যেভাবে বাড়ছে তাতে অনেকটাই নিশ্চিত যে বাহ্যত যুদ্ধবিরতির কথা বলার পরও ভারত শেষ পর্যন্ত ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করবে না। ভারতের সুপ্রিম কোর্টে ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধ করার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু গত সেপ্টেম্বরে আদালত তা খারিজ করে দেয়। ভারত এরই মধ্যে ইসরায়েলকে আরবেল নামের একটি এআই সংযুক্ত সামরিক প্রযুক্তি সরবরাহ করেছে। তবে ভারতের ঠিক কোন স্থানে এই সিস্টেমটি তৈরি করা হচ্ছে তা এখনও নিশ্চিত নয়, কারণ প্রতিরক্ষা কোম্পানি এবং সংশ্লিষ্ট দেশের সরকারগুলো প্রায় নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক উদ্বেগের কারণে অস্ত্র উৎপাদনের মতো স্পর্শকাতর তথ্যগুলো গোপন রাখে। ভারত ও ইসরায়েলের এআই সমরাস্ত্র নির্মাণ প্রসঙ্গে ইসরায়েলের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এবং ভারতের আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের সাথে যোগাযোগ করা হলেও তারা কিছুই বলতে চায়নি। ভারত ও ইসরায়েলের সামরিক সহযোগিতা খুবই প্রকাশ্য একটি বিষয়। তারপরও আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস কেন তথ্য গোপন রাখছে অথবা আরবেল সমরাস্ত্র সিস্টেমের ব্যাপারে কেন তারা যোগাযোগ সীমিত করে রেখেছে তাও পরিষ্কার নয়। 2022 সালের অক্টোবর মাসে যখন এই সিস্টেমটি ভারতীয় জনগণের সামনে একটি সামরিক প্রদর্শনীতে উন্মোচন করা হয়েছিল, তখন আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের সিইও আশিস রাজভান্সি দাবি করেছিলেন যে এই সমর প্রযুক্তিটি সেনাদের মৃত্যু ঝুঁকি হ্রাস করবে এবং যুদ্ধের ময়দানে তাদের টিকে থাকার ক্ষমতা বৃদ্ধি করবে। 2024 সালের জুনে ফ্রান্সে এক প্রতিরক্ষা প্রদর্শনীতে রাজভান্সির বর্ণনার সাথে সাদৃশ্য রেখে ইসরায়েলের ওয়েপন্স ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রোনেন হামুদটো আরবেলকে ইলেকট্রনিক ট্রিগার সহ একটি নতুন ফায়ারিং মোডের সাথে তুলনা করেছেন, যা যুদ্ধের টানটান উত্তেজনার সময়ও টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানতে সহায়ক হবে। কিন্তু গাজার চলমান যুদ্ধের স্পর্শকাতরতা বেড়ে যাওয়ায় এবং নানা মহল থেকে প্রতিক্রিয়া আসার কারণেই ইসরায়েল ও ভারত উভয়ই সম্ভবত এখন আদানির সমরাস্ত্র লেনদেনের বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
তাছাড়া কৌশলগত ও রাজনৈতিক কারণেও বিষয়টি আড়াল করা হতে পারে, কেননা অন্য কোনো দেশ সমরাস্ত্র সরবরাহের সাথে জড়িত আছে এমনটা প্রতীয়মান হলে পরোক্ষভাবে ওই দেশটিকেও ইসরায়েলের অপরাধের সমান অংশীদার বলে গণ্য করা হবে। এরকম পরিস্থিতি কূটনৈতিক পরিসরে সংকট তৈরি করবে এবং সাধারণ জনগণের মনোভাবও জটিল করে তুলবে। ইসরায়েল মূলত গাজাকে একটি পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে। তারা নতুন নতুন যেসব অস্ত্র ও প্রযুক্তি নির্মাণ করছে সেগুলোকে গাজায় প্রয়োগের মাধ্যমে বিশ্ববাসীর সামনে রীতিমতো ডেমো প্রদর্শন করেছে। তিনি দাবি করেন, ইসরায়েল যেভাবে আইনের প্রতি অবজ্ঞা করছে এবং এআই ব্যবহারের মাধ্যমে নির্বিঘ্নে ভয়াবহ অপরাধ সংঘটিত করেছে তা সবারই জানা উচিত। আর এই কাজগুলো করার জন্যই সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল ও ভারতের মধ্যে সামরিক এবং প্রযুক্তিগত বিনিময়ের পরিমাণ অনেকটা বেড়েছে। আর ইসরায়েল ভারতকে অস্ত্র তৈরির জন্য বেছে নিয়েছে, কেননা ভারতের শ্রমের মূল্য কম এবং ভারতের এই অস্ত্রগুলো নেয়ার বিনিময়ে ইসরায়েল হয়তো ভারতের বিশাল পণ্যবাজারে প্রবেশের সুযোগ পাবে। দুই দেশের মধ্যে তাই নিয়মিত সমর প্রযুক্তি বিনিময় হচ্ছে, যার শীর্ষে রয়েছে এআই প্রযুক্তি। ভারতীয় সরকারও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত ত্বরান্বিত করতে এআইকে একটি মাধ্যম হিসেবেই দেখছে। 2013 থেকে 2022 সাল পর্যন্ত ভারতীয় এআই কোম্পানিগুলো বিশ্বব্যাপী 6 নম্বর উচ্চতম এআই বিনিয়োগ পেয়েছে, যার পরিমাণ ছিল বিশাল 7.73 বিলিয়ন মার্কিন ডলার। একটি রিপোর্টে জানানো হয়েছে 2027 সাল নাগাদ ভারতের এআই বাজার 17 বিলিয়ন থেকে 22 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞরা ধারণা করছেন যে ভারত নিকট ভবিষ্যতে পৃথিবীর অন্যতম বৃহত্তম এআই দক্ষ কর্মী বাহিনী হিসেবে পরিণত হবে। ভারতের এই সম্ভাবনার জায়গাগুলো স্বাভাবিকভাবেই ইসরায়েলের সরকার, বিশ্ববিদ্যালয় এবং বিনিয়োগকারীদের মধ্যে ভারতীয় স্টার্টআপ প্রতিভা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আগ্রহ তৈরি করেছে। এটা স্পষ্ট হয়েছে যে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু করার পর ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রতিরক্ষা গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলের একাধিক বিশ্ববিদ্যালয় এবং কোম্পানির মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে এবং সেখানে সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। ভারতের ট্রেড ইউনিয়নের নেতারা অবশ্য এই এআই বিকশিত হওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা মনে করছেন, মাত্রাতিরিক্ত এআই নির্ভরতা ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিকে উদীয়মান ইন্দো ইসরায়েলি সামরিক শিল্প কমপ্লেক্সে পরিণত করবে। এই মাসের শুরুতে ভারতীয় স্টার্টআপদের জন্য ইসরায়েলি সরকার আয়োজিত একটি এআই বুট ক্যাম্পে ইসরায়েলে ভারতের রাষ্ট্রদূত রুভেন আজার সাংবাদিকদের বলেছিলেন যে ভারত ইসরায়েলকে একটি দেশীয় বাজার প্রদান করেছে, পাশাপাশি তৃতীয় আরেকটি বাজার, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপে প্রবেশের সুযোগও প্রদান করেছে। অন্যদিকে অনেকগুলো ইসরায়েলি কোম্পানি একসাথে প্রযুক্তি উন্নয়ন এবং প্রযুক্তি বাণিজ্যিকীকরণের জন্য পারস্পরিক সহযোগিতা, উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করতে চেষ্টা করেছে। এই তৎপরতাটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রচেষ্টা, কারণ ভারত প্রযুক্তিগত রপ্তানি এবং প্রযুক্তিগত দক্ষতা বিশ্বের বিভিন্ন স্থানে বাড়ানোর চেষ্টা করছে। ভারতে যারা গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি ভারতীয় সরকারের সহযোগিতার প্রতিবাদ করছে, তারা বলছেন যে গাজায় শতাব্দীর নৃশংসতম গণহত্যা পরিচালনা করার পরও ভারত ও ইসরায়েলের সম্পর্ক এখনও চলমান রয়েছে, যা নিতান্তই দুর্ভাগ্যজনক। তাছাড়া এআই প্রযুক্তি চলে আসায় আরও বেশি অস্পষ্টতা এবং আরও বেশি গণহত্যার সুযোগ তৈরি হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ভারতের দেয়া আরবেল প্রযুক্তিটি সম্ভবত বিশ্ববাসীকে বিমোহিত করবে। এখন দুদেশ মিলে আরও এআই ভিত্তিক সিস্টেমের যৌথ উন্নয়ন করার চেষ্টা করছে, যা আগামীতে ড্রোন, নজরদারি প্রযুক্তি এবং আরও উন্নত স্বায়ত্তশাসিত সিস্টেমেও অন্তর্ভুক্ত হতে পারে। যতদিন পর্যন্ত নাগরিকদের গণহত্যা করার জন্য আইনি ফলাফল বা জবাবদিহিতার প্রশ্ন না আসবে, ততদিন পর্যন্ত এআই টুলগুলো সম্ভবত আরও ব্যাপকভাবে ব্যবহৃত হবে। যেহেতু পরিসংখ্যান অনুযায়ী ভারত ইতোমধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় সমরাস্ত্র ক্রেতার জায়গাটি নিয়েছে, তাই ইসরায়েল ভারতকে খুব বেশি সমীহ করে। তাছাড়া আগামীতে ভারতীয় সেনারা এই এআই প্রযুক্তি হয়তো নিজস্ব সীমানার মধ্যে বা ক্ষেত্রবিশেষে বৈশ্বিকভাবেও ব্যবহার করবে। এমনকি এই এআই প্রযুক্তি অসাবধানতাবশত রাষ্ট্রবহির্ভূত কোনো গোষ্ঠী বা স্বৈরাচারী কোনো সরকারের কাছেও চলে যেতে পারে।
তেমনটা হলে সংশ্লিষ্ট সরকারগুলো গণতন্ত্র বা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার অসৎ উদ্দেশ্যেও এই প্রযুক্তি ব্যবহার করতে পারে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।